আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি দিলরুবা আরজু, কাঠকোয়েল দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক বিজ্ঞান। আজ আমি অনলাইন ক্লাসে এসেছি তোমাদের নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় দেখানোর জন্য। দীর্ঘদিন আমাদের করোনার মহামারীর কারণে স্কুল বন্ধ থাকার জন্য তোমাদের পড়াশোনা অনেকটাই বিঘ্নত ঘটতেছে, যার কারণে সরকার বা আমরা অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের পড়াশোনা কিছুটা ত্বরান্বিত করার চেষ্টা করতেছি এবং তোমরাও আশা করি আমাদের সঙ্গে পড়াশোনা করবা, আমাদের সহযোগিতা করবা। তোমরা নিজেরাও পড়াশোনা যদি না করো তাহলে তো তোমরা নিজেরাই পিছিয়ে থাকবা, তোমাদের নিজেদেরই সমস্যা তৈরি হবে। এরপরে যখন করোনা মহামারী চলে যাবে, সারা জীবন তো আর একটা সমস্যা থেকে যায় না, সমস্যা এসছে, সমাধানও হবে, কিন্তু সেটা অনেক লং টাইমে চলে যাচ্ছে। যাই হোক, আমি আজকে নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে কিছু আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতার উপরে লিখে ফেলো আমাদের অধ্যায়ের নাম কি, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তোমরা লিখেছো তো? লিখে ফেলো। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন অধ্যায়ে সর্বপ্রথমে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে বা যোজ্যতা ইলেকট্রনটি কি জিনিস, এটা আমরা তাহলে আগে জেনে নিই। যোজ্যতা ইলেকট্রনটি কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে। কোনো মৌলে যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। যেমন মনে করো ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। এর ইলেকট্রন বিন্যাস করলে 1:2, 2s, 2, 2p6, 3s2, 3p5। ঠিক আছে, 3p5। তাহলে এই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকলো? এটা প্রথম স্তর, ক্লোরিনের এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর বা শেষ স্তর। তৃতীয় স্তর বা শেষ স্তর, এই শেষ স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে এর যোজ্যতা ইলেকট্রন কত হবে? 7। এইটা বোঝা গেছে এখন যোজ্যতা ইলেকট্রন কি, তোমরা বুঝতে পেরেছো? যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। যে কোনো, এরপরে মনে করো সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 17। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2, 2s, 2, 2p6, 3s1। তাহলে এর শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যোজ্যতা বা যোজনী। আগে কিন্তু আমি পড়েছি যোজ্যতা ইলেকট্রন, এখন পড়ব শুধু যোজ্যতা। যোজ্যতা কি? যোজ্যতা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা যেটা, বা কোনো মৌল অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে গেলে
একজন আরেকজনের সঙ্গে যুক্ত হতে গেলে যে ইলেকট্রন সংখ্যা গ্রহণ করবে বা বর্জন করবে সেই ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। তাহলে যোজ্যতাটি কি বোঝালো? বা কোনো মৌল অষ্টক পূরণের জন্য, অষ্টক সূত্র তো আমরা অষ্টক সম্পর্কে তো জানি, অষ্টক পূরণের জন্য আমরা তৃতীয় পর্যায় সারণী অধ্যায় অষ্টক সম্পর্কে কিছুটা জানছি। তো অষ্টক পূরণের জন্য যে যে কয়টা ইলেকট্রনের প্রয়োজন, ঠিক আছে, বা ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন যেটাই হোক করে তো অষ্টক পূরণ করবে, সেই অষ্টক পূরণের জন্য যে ইলেকট্রনগুলো প্রয়োজন সেই ইলেকট্রনগুলোকে বলা হয়, ওই ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। সহজভাবে মনে রাখবে যে কোনো, যেমন আমরা যখন বন্ধু তৈরি করি তখন কি করি, বন্ধুর সঙ্গে শেয়ার করি। মেসেঞ্জারে যদি কারোর সঙ্গে চ্যাটিং করতে যায় তাহলে কি করি, আমরা একজন আরেকজনের প্রশ্নের অ্যান্সার করি বা আমরা আমাদের একজনের আরেকজনের সমস্যা শেয়ার করি। এই যে শেয়ার করতেছি, সমস্যা শেয়ার করতেছি, আমরা কষ্ট শেয়ার করতেছি, সুখও শেয়ার করতেছি, ফলে কি হচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে, ঠিক আছে। ঠিক সেরকম একটা মৌল আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে, এই ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় গ্রহণ বা বর্জন, এই ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় যোজ্যতা বা যোজনী। যেমন মনে করো এখানে তোমাদেরকে দুটো ইলেকট্রন বিন্যাস আগে থেকে দেখিয়ে রাখেছে। এই দুটো ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করো যে সোডিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? তিনটে ইলেকট্রন, সরি একটা ইলেকট্রন আছে। শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে, ঠিক আছে। এখন যদি আমি সোডিয়াম আর ক্লোরিন একসঙ্গে যুক্ত করি, অর্থাৎ আমাদের খাবার লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, এই সংকেতটা লিখতে চাই সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড যখন লিখতে যাব তাহলে এখানে সোডিয়াম কি করলো, এর যে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিল, ঠিক আছে। আর ক্লোরিন কি করলো, ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, এর অষ্টক পূরণ করার জন্য আর একটা ইলেকট্রন দরকার, তাই সে কি করলো, সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল। তাহলে এখানে কার যোজনী কত হলো, সোডিয়ামের যোজনী হয়ে ক্লোরিনের যোজনীও এক। কারণ কি, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়েছে আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এখানে দুজনেরই যোজনী এক। এখন আসো যোজনী কত প্রকার সে সম্পর্কে আমরা জানি। অবশ্যই যোজনী তাহলে প্রকারভেদও আছে, তো প্রকারভেদটা সম্পর্কে, যোজনী সম্পর্কে আমরা জানি, যোজ্যতা কয় প্রকার সেটা জানি। যোজ্যতা আমরা জানি, আমরা বইয়ে দেখেছি, যে তোমরা বই দেখো যে যোজনী মোট 4 প্রকার বা যোজ্যতা 4 প্রকার। যোজনী কত প্রকার? যোজনী 4 প্রকার, ঠিক আছে। যোজনী 4 প্রকার। এই 4 প্রকার যোজনীর 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী। পরিবর্তন সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী। 3 নাম্বারটি কি? সক্রিয় যোজনী। তোমরা কিন্তু খাতা কলম বের করো এবং লিখে নিও আমার এইগুলো, কারণ বইয়ে যতই থাক তারপরেও কিছু নোট করা প্রয়োজন হয়, নোট করলে পড়াটা মনে থাকে ভালো, তাই অবশ্যই লিখে নিবা। এগুলো পয়েন্ট, এগুলো তো অনেক কিছু না। সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। 4 নম্বরটা কি? সুপ্ত
যোজনী। যোজনী। সুপ্ত যোজনী। তাহলে আমরা যোজনী কয়টা পেয়েছি? যোজনী 4টা। এই 4টা যোজনীর মধ্যে 1 নাম্বার কি? পরিবর্তনশীল যোজনী। 2টা কি? 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সর্বোচ্চ যোজনী। 3 নাম্বার হচ্ছে সক্রিয় যোজনী। 4 নাম্বার হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে আমরা জেনে নিই এই যোজনীগুলো কোনটা কি। পরিবর্তনশীল যোজনী, নাম দেখে বোঝা যাচ্ছে এটা পরিবর্তনশীল যোজনী কি। যে মৌলের যোজনী পরিবর্তন করতে পারে বা একাধিক যোজনী যদি না থাকে তাহলে তো পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ যে সকল মৌলের একাধিক যোজনী আছে তাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন মনে করো ফসফরাস। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। তাই এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যেহেতু 3, তাই এর যোজনী 3। ঠিক আছে। আবার ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি তাহলে কি করে? 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে চলে যায়। তখন কি হয়? এর যোজনী 3d অরবিটালে যখন চলে যায় তখন এর যোজনী কত হয়? তখন এর যোজনী হয় 5। নর্মালি একটা ফসফরাসকে যখন আমি ইলেকট্রন বিন্যাস করব তখন আমি দেখব কি একটা ইলেকট্রন বিন্যাস করলে এর সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন বেজোড় 3টা ইলেকট্রন আছে, তাই এর যোজনী হলো 3। যখন ফসফরাসকে কোনো কারণে উত্তেজিত করা হলো তখন কি হয়ে গেল? ফসফরাসের 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে চলে গেল, ফলে ফসফরাসের যোজনী হয়ে গেল 5। কারণ সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা তখন হয়ে গেল 5, তাই তার যোজনীও হয়ে গেল 5। এরপরে আছে সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী কি? বোঝা যাচ্ছে সর্বোচ্চ যোজনী, নাম শুনে বোঝা যাচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ মানে কি? সবচাইতে বেশি। ঠিক আছে। সর্বোচ্চ মানে কি? সবচেয়ে বেশি বা সবচেয়ে বড়। অর্থাৎ কোনো মৌলের একাধিক যে যোজনীগুলো আছে, একাধিক যোজনীর মধ্যে সবচেয়ে বড় যে যোজনীটা, সেই যোজনীটাকে বলা হয় সর্বোচ্চ যোজনী। যেমন ফসফরাসের বললাম, ফসফরাসের ইলেকট্রন সংখ্যা যোজনী হচ্ছে 3 এবং 5। তাই ফসফরাসের যোজনী যদি 3 এবং 5 হয় তাহলে সর্বোচ্চ যোজনী কত হবে? বলো দেখি বন্ধু, তোমরাই বলো দেখি, সর্বোচ্চ যোজনী কত হবে? 5। ঠিক আছে। এখন সক্রিয় যোজনীতে আসি। সর্বোচ্চ যোজনী আর একটা উদাহরণ নাও, আয়রন। আয়রনের যোজনী কত? 2 এবং 3। 2 আর 3 যদি হয় আয়রনের যোজনী, তাহলে এখানে সর্বোচ্চ যোজনী কত আয়রনের? 3। ঠিক আছে। এখন সক্রিয় যোজনীর কথা বলা যাক। সক্রিয় যোজনী 3 নাম্বার। সক্রিয় যোজনী, এটাও বোঝা যাচ্ছে, নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা সক্রিয়, অর্থাৎ যে সক্রিয় থাকে, যে কাজ করতেছে। অর্থাৎ যে যোজনীটা কোনো মৌলের সঙ্গে যুক্ত, অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হতে চায়, যে যোজনীটা ব্যবহার করা হয়। একটা মৌল আর একটা মৌলের সঙ্গে যুক্ত হতে যায় যে যোজনীটা ব্যবহার করে। একটা মৌলের যদি একাধিক যোজনী থাকে, একাধিক যোজনী তার একসঙ্গে ব্যবহার হয় না নিশ্চয়। একাধিক যোজনী, এক একটা যোজনী এক এক সময় ব্যবহার হয়। যখন যে যোজনীটা ব্যবহার করা হয় সেই যোজনীটাকে বলা হয় ওই মৌলের সক্রিয় যোজনী। যেমন মনে করো আয়রনের যোজনী 2 এবং 3। কিন্তু আমি যদি ফেরাস ক্লোরাইড লিখি তাহলে এখানে ফেরাস ক্লোরাইডের সংকেত কি? ফেরাস ক্লোরাইডের সংকেত কি? FeCl2। এই 2টা কি? আয়রনের যোজনী। ঠিক আছে। আয়রনের যোজনী, তাহলে এখানে আয়রনের যোজনী কত ব্যবহার হয়েছে? 2। তাহলে আয়রনের সক্রিয় যোজনী কত এখানে? 2। কিন্তু আমি যদি এখনই ফেরিক ক্লোরাইড লিখি, মনে করো যে আমি ফেরিক ক্লোরাইড লিখলাম, FeCl
3Al3, ঠিক আছে? তাহলে এখানে আয়রনের যোজনী কত হলো 3, ঠিক আছে? তাহলে আয়রনের যোজনী 3 যদি হয় তাহলে এই ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী কত 3। আবার এই ক্ষেত্রে যদি ধরি ফেরাস ক্লোরাইডের সময়, তাহলে এখানে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে যদি ধরি তাহলে আয়রনের যোজনী কত হলো 2। তাহলে সক্রিয় যোজনী ফেরাস ক্লোরাইডের সময় সক্রিয় যোজনী 2 এবং ফেরিক ক্লোরাইডের সময় সক্রিয় যোজনী হচ্ছে 3। আশা করি বন্ধুরা এখন বুঝতে পেরেছো যে সক্রিয় যোজনীটা কি। এরপর আসে সুপ্ত যোজনী, সবশেষের যোজনী সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা কি? সুপ্ত যোজনীটা হচ্ছে একটা মৌলের সক্রিয় তো যোজনী আছে, ঠিক আছে? ওই মৌলটা নিশ্চয়ই সর্বোচ্চ যোজনীও আছে। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করার পরে বা বাদ দেওয়ার পরে যে যোজনীটা পাওয়া যায় সেই যোজনীটাকে বলা হয় সুপ্ত যোজনী। যেমন মনে করো এখানে আমি শুধু ফেরাস ক্লোরাইডের কথা বলি। ফেরাস ক্লোরাইডে এখানে আয়রনের যোজনী কত 2, আয়রনের সক্রিয় যোজনী 2, আর আয়রনের সর্বোচ্চ যোজনী কত? আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। আর এখানে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী কত 2, তাহলে থাকলো কত 1। এই 1টা হচ্ছে সুপ্ত যোজনী, ঠিক আছে? বুঝে গেছে? আরো একবার বলে দিই, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নাও। পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী কি? যে মৌলের কোনো মৌলের একাধিক যোজনী থাকতে পারে, এই একাধিক যোজনী যখন পরিবর্তন হয়, যে সকল মৌলের একের অধিক যোজনী থাকে সেগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। সব মৌলের কিন্তু একের অধিক যোজনী নাও থাকতে পারে। যে মৌলের একের অধিক যোজনী থাকে সেটাকেই বলা হয় পরিবর্তনশীল যোজনী। তারপর সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী কি? সবচাইতে বড়, ঠিক আছে? কোনো মৌলের একাধিক যোজনী আছে, এই একাধিক যোজনীর মধ্যে সবচেয়ে বড় যে যোজনী সেই যোজনীটাকে বলা হয় সর্বোচ্চ যোজনী। তারপরে কি আছে? সক্রিয় যোজনী। সক্রিয় যোজনীটা কি? যে কাজের সঙ্গে নিযুক্ত থাকে, অর্থাৎ যখন যে মৌল কোনো যৌগ গঠনের সময় যে যোজনী ব্যবহার করা হয়, কোনো যৌগ গঠনের সময় যে যোজনীটা ব্যবহার করা হয়, এই যোজনীটাকে বলা হয় সক্রিয় যোজনী। সুপ্ত যোজনী কি? সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনীটা পাওয়া যায় সেই যোজনীটাকে বলা হয় সুপ্ত যোজনী। এখন কথা হচ্ছে বন্ধুরা, তোমাদের বইয়ে যতগুলো মৌল আছে এই মৌল থেকে মিনিমাম তোমাকে 50-60টা মৌল মুখস্থ রাখতে হয়। এখন এই 50-60টা মৌলর নাম মুখস্থ রাখবো, তারপর তার প্রতীক মুখস্থ রাখতে হবে, তার ইলেকট্রন সংখ্যা মুখস্থ রাখতে হবে। এখন যোজনীও এসেছে, যোজনীও মুখস্থ করতে হবে, মনে রাখা ছোটা, ঠিক আছে? যার কারণে কিছু কৌশল একটু অবলম্বন করতে হয়। যেমন মনে করো পর্যায় সারণী, তোমরা পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপে দেখবা 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে এই মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে? এই ক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস করলে সব শেষের শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। যেহেতু একটা ইলেকট্রন থাকে, অষ্টক পূরণের জন্য এর আরো বেশি ইলেকট্রনের প্রয়োজন, কিন্তু একটা ইলেকট্রন সহজেই কাউরে দান করে দিতে পারবে, তাই সে সবসময় ইলেকট্রন দান করে। আর সব সময় একটা ইলেকট্রন সে দান করতে পারে, তাই তার যোজনী 1। বুঝা গেছে? অর্থাৎ ক্ষার ধাতু যোজনী 1। পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপের মৌলগুলোর যোজনী 1। মনে থাকবে বন্ধুরা। এরপরে 2 নাম্বার গ্রুপটা দেখো। 2 নাম্বার গ্রুপের কি হয়? ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় 2টা ইলেকট্রন, শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? যেহেতু 2টা ইলেকট্রন থাকে তাই এর যোজনী 2। আর হ্যালোজেন গ্রুপ 17 নাম্বার গ্রুপের ইলেকট্রন যোজনী সবসময় 1। 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তার যোজনী 1। 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে মৌলগুলোর যোজনী 1।
2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে মৃৎঘাত ধাতু, এই মৌলগুলো যোজনী 2। আর 17 নম্বর গ্রুপ অর্থাৎ হ্যালোজেন গ্রুপে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর যোজনী 1। ঠিক আছে বন্ধু, ওরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালো থাকো, আমার জন্য দোয়া করো। এরপরের ক্লাসে আবার আসবো তোমাদের এরপরের বিষয়গুলো নিয়ে। আশা করি তোমরা ভালো থাকবে ততদিন, এবং আমার জন্য দোয়া করবা যেন আমি আবার এসে তোমাদের কিছু ক্লাস নিয়ে নিতে পারি, কিছু পড়া বুঝাই দিতে পারি। কেমিস্ট্রির মতো এরকম জটিল বিষয়গুলো একটু বুঝাই দিতে পারি, একটু সহজ করে দিতে পারি। আর তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।